আচ্ছা, গতদিন আমরা যে চ্যাপ্টার পড়তেছিলাম চ্যাপ্টার 7। তো চ্যাপ্টার 7 এর লাস্টের দিকে যে টপিকগুলো ছিল ওটা জাস্ট এমনি রিডিং ম্যাটেরিয়াল। ওটা থেকে কোনো কোশ্চেন আসবে না। মানে ইউএমএল ডায়াগ্রাম যেটা আছে ওটা থেকে কোনো কোশ্চেন আসবে না, ওটা জাস্ট রিডিং ম্যাটেরিয়াল, আপনি একটু দেখে নেবেন জাস্ট। ঠিক আছে? তো আজকে আমরা নতুন চ্যাপ্টার 8 এর কিছু টপিক পড়বো, সব টপিক না, কিছু কিছু টপিক, সিলেক্টেড কিছু টপিক পড়বো আর কি। তো এই পিডিএফ ফাইলের মধ্যে যে পিপিটি ফাইলের মধ্যে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো বইয়ের সাথে মিলায় মিলায় পড়তে হবে। ঠিক আছে? তো গতদিন আমরা যে চ্যাপ্টার 7, মানে গতদিন না, আসলে শুধুমাত্র চ্যাপ্টার 7 এর যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে যে আমার যে ডেটাবেসটা তৈরি করতে যাব আমি, ওই ডেটাবেসের মধ্যে আমাদের যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এন্টিটি, এবং প্রত্যেকটা এন্টিটির মধ্যে যে রিলেশনশিপ সেইটা। তো সো এই জন্য আমাদের ওই চ্যাপ্টারটা ছিল এন্টিটি রিলেশনশিপ চ্যাপ্টার। এবং সেখানে আমরা কিছু এন্টিটি কাকে বলে, এন্টিটির ডেসক্রিপশন দেখে আসছি, রিলেশনশিপের ডেসক্রিপশন দেখে আসছি, এন্টিটি এবং রিলেশনশিপের মধ্যে যে ইন্টারাকশন, বা কিভাবে একটা দুইটা আলাদা আলাদা এন্টিটি তার ইন্টারাকশনের মাধ্যমে একটা রিলেশনশিপ তৈরি করে, সেটা আমরা অলরেডি দেখে আসছি। তো আজকে আমাদের এই যে স্লাইড, যেটা নর্মালাইজেশনের যে স্লাইডটা, এটার উদ্দেশ্য আসলে ওই এন্টিটির এবং রিলেশনশিপ যে টপিক আমরা পড়ে আসছি সেই টপিকটারই এক্সটেন্ডেড ভার্সন। তো এটা আসলে ওই যে ডেটাবেস ডিজাইনিং প্রসেসের মধ্যেই পড়ে আর কি। ঠিক আছে? মানে আমরা আসলে ডেটাবেসে যে ডিজাইন করতে যাব, তো আমাদের যে রিলেশন গুলো আছে সেই রিলেশন গুলোকে আমরা কিভাবে আর একটু বেটার ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি, বা আমাদের যে অ্যাট্রিবিউটস গুলো আছে সেই অ্যাট্রিবিউটস গুলোকে আমরা আরো কিভাবে সুন্দরভাবে সাজাইতে পারি, মানে স্কিমা আকারে। আরো কমপ্লেক্স স্কিমা থাকলে সেটাকে কিভাবে সিম্পল করতে পারি, এবং আমাদের যে অ্যাট্রিবিউটস গুলো আছে সেটা কার সাথে কে ডিপেন্ডেন্ট থাকবে কি ডিপেন্ডেন্ট থাকবে না, সেই জিনিসগুলো আমরা আসলে এই নর্মালাইজেশনের মধ্যে করার চেষ্টা করব। অর্থাৎ সোজা কথায় যেটা বলা যায় যে, মনে করেন আমাদের কাছে অনেকগুলো অ্যাট্রিবিউটস আছে, আমরা একটা ডেটাবেস ডিজাইন তৈরি করতে চাই। তো এখন আমরা এমন ভাবে ডেটাবেসটা ডিজাইন করতে চাই যাতে করে আমরা প্রত্যেকটা টেবিলের মধ্যে এনশিওর করতে পারি অ্যাট্রিবিউট গুলো ঠিকঠাক মতো আছে, এবং প্রত্যেকটা টেবিলের মধ্যে যে রিলেশনশিপ সেটাও ঠিকঠাক মতো আছে, এবং প্রাইমারি কি, ফরেন কি, তারপর হচ্ছে সুপার কি, আদার্স যেগুলো আছে তাদেরকে আমরা ঠিকঠাক মতো বের করে নিয়ে আসতে পারতেছি, মানে আমরা চিনতে পারতেছি। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের এই নর্মালাইজেশনের উদ্দেশ্য। সো এইখানে বেসিক্যালি যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে আমাদের ওভারভিউ এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিকম্পোজিশন। ওভারভিউ এর মধ্যে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে ডিকম্পোজিশন, ফাংশনাল ডিপেন্ডেন্সি, আর ডিকম্পোজিশন ইউজিং ফাংশনাল ডিপেন্ডেন্সি। এই জিনিসগুলা কিভাবে কি হয়, কিভাবে নর্মালাইজ করতে হয়, ফাংশনাল ডিপেন্ডেন্সি কি, ডিকম্পোজিশন কি, এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকে ডিসকাশন। তো এই চ্যাপ্টারটা একটু মানে কাঠখোট্টা টাইপের লাগতে পারে, বা এই টপিকগুলা, এটা মূলত পাবেন চ্যাপ্টার 8 এর ভিতরে। ঠিক আছে? এই চ্যাপ্টারটা পাবেন হচ্ছে চ্যাপ্টার 8 এর ভিতরে। তো এইখানে আমি আসলে চ্যাপ্টার 8টাকে স্পেসিফিক ভাবে উল্লেখ করতেছি না, এই জন্য যে চ্যাপ্টার 8 এর সব টপিক আমরা এখানে কভার করব না। আমরা কিছু কিছু টপিক এখানে কভার করব চ্যাপ্টার 8 এর। আচ্ছা, সো প্রথমত আসি আমরা ডিকম্পোজিশনটা কি আসলে। আহ, আচ্ছা, প্রথমত ডিকম্পোজিশনে আসতে গেলে আমাদেরকে আগে জানতে হবে যে স্কিমাটা মধ্যে কোনটা ব্যাড আর কোনটা গুড স্কিমা। তো স্কিমা কি ছিল মনে আছে? স্কিমা কাকে বলে?
সবাই কি ক্লাসের মধ্যে আছেন নাকি ওই ক্লাসরুমে ঢুকে মার্ক দেখতে গেছেন সবাই? স্যার আছি তো স্যার। স্যার আসি ক্লাসরুমে স্যার। আচ্ছা, যে বলতেছিলাম যে স্কিমাটা কি মনে আছে? স্কিমা কাকে বলে? অনেকগুলো এন্টিটি সমন্বয় বলে স্যার স্কিমা গঠিত এরকম স্যার মনে পড়তেছে না তো। অনেকগুলো এন্টিটির সমন্বয়ে স্কিমা কেন হবে? স্কিমা তো হচ্ছে পড়ছে আমরা চ্যাপ্টার 2 তে। জি স্কিমা স্যার। হচ্ছে যে জাস্ট একটা ওই যে টেবিলটা বা যে রিলেশনটা সেটার একটা স্কেলিটন, যেখানে হচ্ছে অ্যাট্রিবিউটস একটা মডেল স্যার, জি স্যার একটা মডেল। হ্যাঁ, যেখানে হচ্ছে অ্যাট্রিবিউটস গুলো থাকে, লিস্ট করা থাকে এবং হচ্ছে তো ওই রিলেশনে একটা নাম দেওয়া থাকে। ঠিক আছে, তো এইখানে তো ব্যাড স্কিমা বলতে আসলে বোঝাচ্ছে এটা কি আসলে? তো এইখানে একটা যে স্কিমাটা দেওয়া আছে ইনস্ট্রাক্টর ডিপার্টমেন্ট, একটা রিলেশনশিপ ছিল। মানে আমরা চ্যাপ্টার 7-এ দেখে আসছি যে ইনস্ট্রাক্টর একটা এন্টিটি, ডিপার্টমেন্ট আর একটা এন্টিটি। তো ইনস্টেপড বা ইনস্ট্রাক্টর ডিপার্টমেন্ট এটা হচ্ছে একটা রিলেশনশিপ ছিল, সরি। সো ইনস্টেপড একটা রিলেশনশিপ সেট ছিল। ঠিক আছে, অর্থাৎ এক পাশে ইনস্ট্রাক্টর এন্টিটি আর এক পাশে হচ্ছে ডিপার্টমেন্ট এন্টিটি। তো এই দুইটাকে কম্বাইন করে আমরা একটা রিলেশনশিপ জেনারেট করছিলাম। এটা হচ্ছে ডায়মন্ড দিয়ে দেখাতে হয়। ঠিক আছে, সো এই ডায়মন্ডের ভিতরে ছিল আসলে এই যে ইনস্টেপড যে রিলেশনটা সেটা এখানে ছিল। তো এই জিনিসটা আসলে যেটা হচ্ছে যে ইনস্টেপ যদি আমরা এরকম একটা রিলেশনশিপ চিন্তা করি, তো ইনস্টেপের ভিতরে আসলে কি কি থাকা উচিত এবং কি কি থাকা উচিত না সেটা আগে আমরা একটু দেখার চেষ্টা করি। সো যদি ইনস্টেপ এর ভিতরে যদি এরকম কিছু কনসেপ্ট থাকতো, যদি ইনস্টেপের ভিতরে আমার আইডি, নেম, স্যালারি, ডিপার্টমেন্ট নেম, বিল্ডিং, বাজেট, মানে একটা রিলেশনের মধ্যে সব টাপল চলে আসছে, সব অ্যাট্রিবিউট চলে আসছে, তাহলে এটা কি সমস্যা হবে নাকি ঠিক আছে? এক সেন্সে হচ্ছে কি এটা আসলে কোনো সমস্যা মনে হচ্ছে না, কারণ সবকিছু তো এক টেবিলের ভিতরে আছে, ইনফরমেশন গুলো সবকিছু এক টেবিলের ভিতরে আছে। ভালো হয়েছে স্যার। হ্যাঁ, একদিক থেকে ভালো লাগতেছে যে আমাদের কোনো জয়েনিং করা লাগতেছে না। মানে ইনস্ট্রাক্টর টেবিল আমরা যত দেখে আসি চ্যাপ্টার 2 বা 3 তে, ইনস্ট্রাক্টর টেবিল বা ডিপার্টমেন্ট টেবিল এগুলো জয়েন করা লাগতেছে না, সবগুলো একটা টেবিলের মধ্যে আছে ডেটা। কিন্তু এটা আসলে এক ধরনের রিডান্ডেন্সি তৈরি করতেছে। তো রিডান্ডেন্সিটা আসলে কোথায়? দেখেন যে ডিপার্টমেন্ট নেম অনেকবার আসছে, একই ডিপার্টমেন্ট নেম অনেকবার আসছে। ঠিক আছে, আবার বিল্ডিং নেম অনেকবার আসছে, একই বিল্ডিং নেম অনেকবার আসছে। এবং বাজেট সবই এক সেম বাজেট অনেকবার আসছে। ঠিক আছে, মানে শুধু আমি একটা দুইটা দেখাচ্ছি কিন্তু এরকম অনেকগুলো টাপলই রিপিটেড টাপল আসছে বা ডেটা রিপিটেড আসছে। সো এইটা হচ্ছে কি ডেটা রিডান্ডেন্সি একটা বিষয় আসতেছে, অর্থাৎ একই ডেটাকে অনেকবার আপনাকে স্টোর করতে হচ্ছে। তো এই যে একই ডেটাকে যদি আমি অনেকবার স্টোর করতে যাই, তো আমার ডেটাবেসটা যদি কম হয় বা যদি ছোট টাইপের ডেটাবেস হয় তাহলে তো ওকে, সমস্যা নাই, মানে খুব বেশি ঝামেলা না। কিন্তু যদি আমার ডেটাবেসটা অনেক বিশাল বড় হয়, তো তখন একই টাইপের ডেটা রিডান্ডেন্ট হইতে হইতে এমন একটা পর্যায়ে চলে যাবে যে কোন টেবিল থেকে কোন ডেটা আসতেছে আমরা নিজেরাই বুঝবো না, বা কোন টেবিলের সাথে কোন টেবিলকে আমাদের কানেকশন করতে হবে সেটা আমরা নিজেরাই কনফিউজড হয়ে যাব। সো এই জন্য যেটা হচ্ছে, এই ধরনের সিচুয়েশন দূর করতে গেলে আমরা এই এই টাইপের যে স্কিমাগুলো আছে সেগুলোকে আমরা বলি ব্যাড স্কিমা। অর্থাৎ যে স্কিমার ভিতরে যদি আমার অনেকগুলা যে অ্যাট্রিবিউট আছে, যে অ্যাট্রিবিউটগুলো আছে তার যদি ভ্যালুগুলো অনেকগুলো রিপিটেড হয়, একটা দুইটা হয়তো বা রিপিটেড হইতে পারে, মানে একটা দুইটা অ্যাট্রিবিউটের ভ্যালু রিপিটেড হইতে পারে, কিন্তু যদি আপনার তারও বেশি সংখ্যক অ্যাট্রিবিউটের ভ্যালু বারবার রিপিটেড হইতে থাকে, যেমন ডিপার্টমেন্ট নেম রিপিটেড হচ্ছে, বিল্ডিং রিপিটেড হচ্ছে, বাজেট রিপিটেড হচ্ছে, সবগুলা রিপিটেড হচ্ছে, মানে অনেক বেশি রিপিটেশন আসতেছে। একটা রিপিটেশন হয়তো বা কনসিডার করা যেতে পারে, ওকে, কিন্তু দুইটা তিনটা যদি রিপিটেশন আসে তখন তার মানে আসলে আমরা বুঝতে পারতেছি যে স্কিমাটা আসলে ব্যাড স্কিমা। অর্থাৎ এই স্কিমা দিয়ে আমাদের শুধুমাত্র ডেটা রিডান্ডেন্সি তৈরি হবে।
অন্য কিছু হবে না। তো এই ধরনের ব্যাড স্কিমাকে দূর করতে গেলে আমাদের কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। সো পদ্ধতিটা কি? পদ্ধতিটা হচ্ছে স্কিমাকে ভাগ করে ফেলা। অর্থাৎ আমার যদি একটা স্কিমা থাকে অনেক বড়, তো সেই স্কিমাগুলোকে আমরা ছোট ছোট আলাদা আলাদা স্কিমাতে ভাগ করে ফেলবো। মানে আপনাদের অলরেডি মাথায় খেলতেছে আই গেস যে ইনস্ট্রাক্টর একটা স্কিমা ছিল, ডিপার্টমেন্ট আর একটা স্কিমা ছিল। তো ইনস্ট্রাক্টর টেবিলের ভিতরে ছিল কি আইডি, নেম, তারপর হচ্ছে ডিপার্টমেন্ট এবং স্যালারি, এগুলো ছিল ইনস্ট্রাক্টর টেবিলের ভিতরে। আর ডিপার্টমেন্ট টেবিলের ভিতরে ছিল হচ্ছে ডিপার্টমেন্ট নেম, তারপর হচ্ছে বিল্ডিং এবং বাজেট, এই কটা ছিল। তো তার মানে যেটা দেখা যাচ্ছে যে আমি যদি এইখানে দুইটা একটা স্কিমাকে ভেঙে মাল্টিপল স্কিমাতে কনভার্ট করি, তখন দেখা যাচ্ছে কি হয়তো ডেটার যে রিডান্ডেন্সিটা সেটা কমে আসবে। অর্থাৎ এই স্লাইডটা যদি একটু খেয়াল করে দেখেন, আইডি, নেম, স্যালারি, এটা কিন্তু ছিল আইডি, নেম, স্যালারি এবং ডিপার্টমেন্ট নেম, এই চারটা ছিল কিন্তু ইনস্ট্রাক্টর টেবিলের ভিতরে চ্যাপ্টার 2-তে। এই চারটা ছিল ইনস্ট্রাক্টর টেবিলের ভিতরে। আর এরপরে যে অ্যাট্রিবিউট গুলো ছিল ডিপার্টমেন্ট, বিল্ডিং এবং বাজেট, এই তিনটা ছিল ডিপার্টমেন্ট টেবিলের ভিতরে। ঠিক আছে? তো এটা এখানে একসাথে কম্বাইন করে কেন দেখাচ্ছে? দেখানোর উদ্দেশ্যটা ছিল আগে যে জিনিসটা হয়েছে যে আগে আপনাদের এক্সাক্ট যে ডেটাবেসটা হওয়া উচিত, সুন্দর পরিপাটি ডেটাবেস, সেটা দেখাইছে। এখন ডেটাবেসের মধ্যে আমরা মানে আমরা তো সবসময় সুন্দর পরিপাটি ডেটাবেস পাবো না। ডেটাবেস আমাদেরকে নিজে চিন্তা করে ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েশন করতে গেলে যখন আমরা ক্রিয়েট করতে যাব কি কি ভুল হয় বা কিভাবে তৈরি করতে গেলে কোন কোন জিনিস খেয়াল রাখতে হয়, সেই জিনিসগুলো আমাদেরকে এখন শিখতে হবে। তো এই জন্য এখানে ইরর সহকারে আসলে আপনাদেরকে এক্সাম্পল গুলো দেখাচ্ছে। সো তার মানে এই ডিপার্টমেন্ট টেবিলের যে ইনফরমেশন গুলা সেই পুরাটাই কিন্তু এখানে আছে, অলরেডি সব পুরাটাই এখানে আছে, কিন্তু এটা রিপিটেড ফ্যাশনে আছে। ইনস্ট্রাক্টর টেবিল মনে হয় ঠিক আছে, এটা রিপিটেড নাই, কিন্তু ডিপার্টমেন্ট টেবিলের ইনফরমেশন পুরাটাই রিপিটেড ফরম্যাটে আছে। সো এইটা থেকে দূর হওয়ার জন্য আমরা যেটা করতে পারি, মাল্টিপল স্কিমাতে ভাগ করতে পারি, অর্থাৎ ডিকম্পোজিশন। এটাকে বলা হয় হচ্ছে ডিকম্পোজিশন, যে একটা স্কিমা থেকে মাল্টিপল স্কিমাতে ভাগ করা। এটা হচ্ছে ডেটাবেসের ডিকম্পোজিশন বা স্কিমা ডিকম্পোজিশন। সো এখন স্কিমাকে তো আমরা ডিকম্পোজ করতে যাব, তো ভালো কথা, ডিকম্পোজ করব। তো এখন ডিকম্পোজ করতে গেলে আমাদেরকে অবশ্যই এমনভাবে ডিকম্পোজ করতে হবে যাতে করে ডিকম্পোজিশন করার পর দুইটা যে আলাদা আলাদা আমি রিলেশনশিপ পাবো, দুইটা বা অনেকগুলো যে রিলেশনশিপ পাবো বা টেবিল পাবো, সেই টেবিলগুলোকে যাতে মার্জ করলে আবার সেম জিনিস তৈরি হয়। কি বলছি বোঝা গেছে? সো মনে করেন আমার একটা স্কিমা আছে হচ্ছে এবিসি। ঠিক আছে? তো এখন এবিসি আমরা ধরে নিচ্ছি যে এবিসি হয়তো বা অনেক বড় একটা স্কিমা হয়ে গেছে। তো আমরা এই স্কিমাটাকে ভাগ করব দুই বা ততোধিক ছোট ছোট স্কিমাতে। এখানে ফর এক্সাম্পল দুইটা স্কিমা দেখাচ্ছে, একটা হচ্ছে R1 স্কিমা আর একটা হচ্ছে R2 স্কিমা। তো এখন আমরা এমন ভাবে ভাগ করব আর স্কিমাকে, অর্থাৎ প্রথম মেইন যে স্কিমাটা আছে এইটাকে এমন ভাবে ভাগ করব যাতে করে R1 এবং R2 এই দুটাকে যদি আমরা জয়েনিং করি, তাহলে যাতে করে আবার আর কে ফিরে পাই, আর এর যে টাইপ ছিল বা যে চেহারা ছিল সেটাকে ফেরত পাই। সো এই জয়েনিংটা সবসময় আমাদেরকে ন্যাচারাল জয়েন করতে হবে। ঠিক আছে? যদি আমরা কোনো স্কিমাকে, বড় একটা স্কিমাকে ভাগ করি, ভাগ করে সেটা থেকে আবার আগের স্কিমাতে ফেরত যেতে চাই, তাহলে যে প্রসেসটাতে আমাদের জয়েনিং করতে হবে সেটা হচ্ছে ন্যাচারাল জয়েনিং প্রসেসে যেতে হবে। ঠিক আছে? এটা ম্যান্ডেটরি। সো আমরা এখানে একটু এক্সাম্পলটা দেখি। তো
এখানে অলরেডি দেখতে পাচ্ছেন এ বি সি এর ভ্যালুগুলো আছে, আলফা 1 এ, বিটা 2 বি। তো এখন দুইটা স্কিমাকে ভাগ করা আছে, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে বিসি। তাহলে এখন যখন ন্যাচারাল জয়েন হবে, ন্যাচারাল জয়েন হলে কি হবে? ন্যাচারাল জয়েন কিভাবে হয় বলছিলাম, মনে আছে? ন্যাচারাল জয়েন কিভাবে হয়? স্যার কমন কলমের মধ্যে হয় দুই টেবিলের। কমন কলাম বলা ঠিক না, আসলে কমন অ্যাট্রিবিউট। দুইটা টেবিল বা দুই বা ততোধিক টেবিল থাকলে তাদের মধ্যেকার কমন অ্যাট্রিবিউট যারা আছে তাদের উপরে ন্যাচারাল জয়েন হবে। অর্থাৎ এই যে এটা হচ্ছে পায়ের মতো, এটা প্রজেকশন এ বি, প্রজেকশন এ বি ফ্রম রিলেশন আর ওয়ান। ঠিক আছে, প্রজেকশন এ বি ফ্রম রিলেশন আর, এটা প্রজেকশন বি সি ফ্রম রিলেশন আর। এটা পাই, অনেকে মনে করতেছে এটা হয়তো পাই, হ্যাঁ জিনিসটা দেখতে পাই, কিন্তু এটাকে বলতে হবে প্রজেকশন এ বি, প্রজেকশন এ বি ফ্রম আর, প্রজেকশন বিসি ফ্রম আর। ঠিক আছে, মানে আর টেবিল থেকে আমরা এ বি কে প্রজেক্ট করে একটা টেবিল বানাইছি, আবার আর একই টেবিল আর থেকে আমরা প্রজেক্ট করছি বিসি কে, আর একটা টেবিল তৈরি হয়েছে এখানে। তো এখন তাদের মধ্যে ন্যাচারাল জয়েন হলে এখানে বি আর বি হচ্ছে সেম অ্যাট্রিবিউট। তো এই দুইটা অ্যাট্রিবিউট মানে এই সেম অ্যাট্রিবিউটের উপর ন্যাচারালি জয়েন হবে, অর্থাৎ যে এখানে যেখানে ভ্যালুগুলো সেম তাদের মধ্যে জয়েনিং হবে। যেমন 1 1 সেম, তখন কি আমরা ন্যাচারাল জয়েন করলে এই টাপলটা বা ডেটাগুলো ঠিকঠাক মতো ফেরত পাবো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ডিকম্পোজিশন। সো এই ডিকম্পোজিশনকে বলা হচ্ছে লস। স্যার চলে গেছে নাকি? একটু প্রবলেম হচ্ছিল, যাই হোক। সো এই ডিকম্পোজিশনকে বলা হয় হচ্ছে লসলেস ডিকম্পোজিশন। ঠিক আছে, তো এই ডিকম্পোজিশনকে লসলেস বলার উদ্দেশ্যটা হচ্ছে এইটা যে এই ডিকম্পোজিশন করার মাধ্যমে যেটা হচ্ছে যে আমাদের যে ডেটাটা ছিল সেই ডেটাটা পুরোপুরি আমরা রিগেইন করতে পারতেছি। আর জানি না, আমার আসলে জুমে প্রবলেম হচ্ছে কিছুটা আজকে সকাল থেকেই। এখন কি আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা, যেটা বলেছিলাম যে এই ডিকম্পোজিশনকে বলা হচ্ছে লসলেস জয়েন্ট ডিকম্পোজিশন। মানে এটা হচ্ছে যে এখানে যে জয়েনিং ডিকম্পোজ করলাম তারপর আবার জয়েন করলাম, এর ফলে আমাদের কোনো ডেটার কোনো লস হয় নাই। ডেটা বলতে ডেটা টাপলের বা যে ডেটা আমরা স্টোর করতেছি, যার কারণে এটাকে আমরা বলতেছি লসলেস জয়েন্ট ডিকম্পোজিশন। সো ঘটনা হচ্ছে সবসময় আসলে ডিকম্পোজিশনটা যে বেস্ট সলিউশন দিবে এমনটা নাও হইতে পারে। ঠিক আছে, সবসময় যে ডিকম্পোজিশনটা আমাদের বেস্ট রেজাল্ট দিবে এমনটা নাও হইতে পারে। এরকম একটা এক্সাম্পল এখানে আমরা দেখার চেষ্টা করি। যেমন এখানে একটা স্কিমা দেওয়া আছে, স্কিমাটা হচ্ছে এমপ্লয়ি স্কিমা, যেখানে আইডি, নেম, স্ট্রিট, সিটি, স্যালারি, এটা হচ্ছে আমাদের মূল স্কিমা। এখন এই স্কিমাকে আমরা দুইটা আলাদা আলাদা স্কিমাকে ভাগ করতেছি, এমপ্লয়ি 1 একটা স্কিমা নামে আর একটা হচ্ছে এমপ্লয়ি 2 স্কিমা নামে। মানে দুইটা আলাদা ব্যক্তি না, জাস্ট
দুইটা আলাদা রিলেশন বা দুইটা আলাদা টেবিলে ভাগ করতেছি, চিন্তা করেন এমপ্লয় 1 এমপ্লয় 2 দুইটা আলাদা আলাদা টেবিল। সো এখন তাহলে কি হবে, এমপ্লয় 1 এর মধ্যে আইডি নেম দেওয়া আছে, এমপ্লয় 2 এর মধ্যে নেম স্ট্রিট সিটি স্যালারি দেওয়া আছে। তাহলে এই স্কিমাটা যদি আমি এভাবে দুই ভাগে ভাগ করি তাহলে এটা কি কোনো প্রবলেম হইতে পারে? আপনাদের জেনারেল সেন্স কি বলে, প্রবলেম হইতে পারে কি? স্যার নেম এক হয়ে যেতে পারে। হ্যাঁ, অর্থাৎ এখানে দেখেন যে একটু খেয়াল করে যে নেম দিয়ে আমরা যখন ডিকম্পোজ করতেছি, সরি, দুইটা আলাদা স্কিমা যখন তৈরি করতেছি তখন যদি আমরা ন্যাচারাল জয়েন করতে যাই, ন্যাচারাল জয়েন হবে শুধুমাত্র নেইমের উপরে। সো শুধুমাত্র যদি নেইমের উপরে যদি হয় তাহলে দেখা যাচ্ছে কি যে আমার সবই আলাদা আলাদা স্কিমা তৈরি হচ্ছে, মানে দুইটা আলাদা আলাদা স্কিমার মধ্যে একই নেম কয়েকবার থাকতে পারে। তার মানে দাঁড়াচ্ছে এটা কি, তো একই নেম যদি অনেকবার চলে আসে তো এই ন্যাচারাল জয়েন ঠিকই হবে, কিন্তু আমার যে ডেটাগুলো ছিল, অ্যাকচুয়াল যে ডেটা ছিল সেই ডেটা আমি নাও পাইতে পারি। তো এটাই আসলে এক্সাম্পল দিয়ে ছবি আঁকায় দেখাচ্ছি। দাঁড়ান, এই যে এখানে, তো এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার কি কি আছে। আমাদের মেইন স্কিমা হচ্ছে উপরেরটা, সেখান থেকে এমপ্লয় 1 বের করা হয়েছে এবং এমপ্লয় 2 এটা আলাদা আরেকটা স্কিমা, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে আমরা ধরি 2 নাম্বার। তো এখন ঘটনা হচ্ছে যখন আমরা দুইটাকে ন্যাচারাল জয়েন করতে যাব তখন দেখা গেছে কি কিম এখানেও আছে এখানেও আছে, তাহলে এটার সাথে একবার, এই কিমের সাথে এখানে দুইটা ন্যাচারাল জয়েন হবে, আবার আবার এই কিমের সাথে কি আরো দুইটা ন্যাচারাল জয়েন হবে। সো টোটাল 4টা ডেটা তৈরি হবে, ঠিক আছে? কারণ এখানে কিম একবার আছে এখানে দুইবার আছে, তাহলে এখানে দুইটা অবশ্যই জয়েনিং হবে, আবার এই কিমের জন্য আরো দুইটা জয়েনিং হবে। সো টোটাল 4টা জয়েনিং করার পর টোটাল 4টা কিম দিয়ে 4টা জেনারেট হবে টাপল। অথচ আমাদের মূল ডেটাবেসে বা মূল টেবিলের মধ্যে কিম দিয়ে শুধুমাত্র দুইটা টাপল ছিল, ঠিক আছে? অর্থাৎ বাকি যেগুলো যে কম্বিনেশন করে আসতেছে, এই কম্বিনেশন করে আসার কারণে যে রিজনটা হচ্ছে যে এই এক্সট্রা কিছু ডেটা জেনারেট হচ্ছে, যেটা কিনা কখনোই হওয়ার কথা না মূল টেবিল অনুযায়ী, ঠিক আছে? সো এই যে মূল টেবিল অনুযায়ী আমাদের এক্সট্রা ডেটা তৈরি হচ্ছে, অথবা যদি ডেটা তৈরি নাও হইতো তখন সেটাকে আমরা বলতাম হচ্ছে লুজি ডিকম্পোজিশন। অর্থাৎ আমাদের এক্স্যাক্টলি যে ডেটা থাকার কথা ছিল সেই ডেটাটা আসলে তৈরি হচ্ছে না, বা যে সেই এক্সাক্ট স্কিমাটা আমরা তৈরি করলেও আমাদের ডেটার যে ডিপেন্ডেন্সি বা যে ডেটার যে রিডান্ডেন্সি সেটা দূর হচ্ছে না, তখন আমরা এটাকে বলবো লুজি ডিকম্পোজিশন। সো তার মানে আমাদেরকে জাস্ট এমনভাবে কিছু যে মাথায় রাখতে হবে যে আমাদেরকে ডেটা স্কিমাকে যদি বড় হয়ে যায় তো সেটাকে আমরা ডিকম্পোজ করব অবশ্যই, কিন্তু এমন কিছু প্রসেসে আমাদেরকে যাইতে হবে যাতে করে সেটা লসলেস ডিকম্পোজিশন হয়। এবং লসলেস ডিকম্পোজিশনের ক্ষেত্রে এখানে এই শর্তটা বা এই সূত্রটা মাথায় রাখতে হবে। এই সূত্রটা আসলে কি বলছে? এই সূত্রটা বলছে আসলে আর ইকুয়ালস টু লসলেস ডিকম্পোজিশনের মাধ্যমে যদি আমি দুইটা আলাদা 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 টেবিল তৈরি করি, যেটা হচ্ছে মনে করেন R1 টেবিল, ঠিক আছে? এটা হচ্ছে R1 টেবিল আর এটা হচ্ছে R2 টেবিল। যদি আমরা দুইটা টেবিল জেনারেট করি, ফ্রম হচ্ছে আর টেবিল থেকে যদি এই দুইটা টেবিল জেনারেট হয় তাহলে লসলেস ডিকম্পোজিশনের মাধ্যমে ন্যাচারাল জয়েন করলে অবশ্যই আমরা আর কে ফেরত পাবো। এই শর্তটা যদি ফুলফিল করে তাহলে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে লসলেস ডিকম্পোজিশন। যদি ফুলফিল না করে তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে লসি অর লুজি ডিকম্পোজিশন।
এই নোটেশনটা কি ক্লিয়ার হয়েছে সবার? আর ইকুয়ালস টু এত এত এত, ন্যাচারাল জয়েন এত। আচ্ছা, আমি ধরে নিচ্ছি এটা ক্লিয়ার হয়েছে সবার। ক্লিয়ার না হলে কিন্তু বলতে হবে। স্যার আরেকবার দেখান স্যার। আচ্ছা, এইখানে এইটা হচ্ছে যে আর ওয়ান মানে হচ্ছে যে নতুন আর টেবিল থেকে আমি আর1 টেবিলটাকে প্রজেক্ট করে নিয়ে আসতেছি। ঠিক আছে, মানে আমার একটা রিলেশনশিপ বা একটা টেবিল আছে আর, এই টেবিল থেকে আমি যদি সিলেক্ট করি কয়েকটা কলামকে, আর মনে করেন টেবিলের মধ্যে আছে এ বি সি, তিনটা অ্যাট্রিবিউট। ঠিক আছে, এ বি সি তিনটা অ্যাট্রিবিউট আছে। সো এখন এই আর1 যে আমি টেবিলটা বানাইতেছি, আর1, এই আর1 এর মধ্যে আমি নিলাম হচ্ছে এ এবং বি, এবং আর2 টেবিলের মধ্যে আমি নিলাম হচ্ছে বি এবং সি। সো তার মানে কি, যে এই যে এখানে প্রজেকশন করতেছি, এখানে প্রজেকশন মানে বোঝাচ্ছে যে আসলে আর1 এই ফ্রম হচ্ছে আর, অর্থাৎ আর টেবিল থেকে আমি প্রজেক্ট করতেছি বা আর স্কিমা থেকে প্রজেক্ট করতেছি আর1 কে, অর্থাৎ এ বি কে প্রজেক্ট করতেছি কথার কথা। এবং একই টেবিল বা একই স্কিমা আর থেকে প্রজেক্ট করতেছি আর2 কে, অর্থাৎ এই যে এখানে আর2, এবং তাদের মধ্যে আমি ন্যাচারাল জয়েন করব। সো যদি এটা লসলেস হয় তাহলে ন্যাচারাল জয়েন করার পরে অবশ্যই আমরা যে আমাদের মূল স্কিমা, ডেটা সহ মূল স্কিমাকে ফেরত পাবো, অর্থাৎ ডেটা সহ আমাদের মূল যে রিলেশন আর সেটাকে আমরা ফেরত পাবো। এটাই বোঝাচ্ছে। জি স্যার, ক্লিয়ার। ওকে, সো ডিকম্পোজিশনের যে থিওরিটা, সেটার গোল হচ্ছে আমাদের জাস্ট দুইটা জিনিস। গোল হচ্ছে যে আমাদের একটা গোল, সেটা হচ্ছে আমরা এমনভাবে রিলেশনগুলোকে বা স্কিমাকে ভাগ করব যাতে করে সেটা গুড ফর্মে থাকে, এবং গুড ফর্ম করার পরে সেটাকে আমরা যখন আবার জয়েনিং করব, আমরা অ্যাকচুয়াল যে স্কিমা ছিল বা মূল যে টার্গেট ছিল সেই টার্গেটটাকে আমরা ফেরত পাবো। ঠিক আছে, সো এইখানে এই কাজটা করতে গেলে আমাদের দুইটা থিওরি প্রয়োজন হবে, একটা হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি আর একটা হচ্ছে মাল্টি ভ্যালুড ডিপেন্ডেন্সি। তো আমরা আস্তে আস্তে দেখবো, সামনের দিকে এগুলো আসবে। তো প্রথম টপিক হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি আসলে কি জিনিস। ঠিক আছে, সো ফাংশনাল ডিপেন্ডেন্সি মানে ডিপেন্ডেন্সি তো আপনারা বুঝতেছেন যে একটার উপরে আরেকটা ডিপেন্ডেন্ট, একটা জিনিসের উপর আরেকটা যদি জিনিস ডিপেন্ডেন্ট হয় তখন আমরা ডিপেন্ডেন্ট বলি। যেমন যে কোনো একটা ফাংশন যদি আমি বলি, মনে করলাম যে এক্স ওয়াই একটা ফাংশন যদি হয়, y ইকুয়ালস টু আমরা নর্মালি লিখে থাকি এফ অফ এক্স, তাহলে এখানে আমাকে বলেন যে কোনটা ডিপেন্ডেন্ট আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট। স্বাধীন রাশি অধীন রাশি কোনটা? রিক স্বাধীন আর ওয়াই পরাধীন এরকম লিখতেছে। হ্যাঁ, অর্থাৎ এক্স হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট, ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট। অর্থাৎ এক্স এর মান স্বাধীনভাবে আমি চেঞ্জ করতে পারি, ওই মানটা চেঞ্জ করার কারণে ফাংশনের মধ্যে কিছু প্রসেস হবে, প্রসেস হয়ে তারপরে আমরা আসলে ওয়াই এর ভ্যালুটা পাবো। সো তার মানে এক্স স্বাধীন ওয়াই পরাধীন। সো ফাংশনাল ডিপেন্ডেন্সি আসলে ওই সিমিলার টাইপের কনসেপ্ট, যে কিছু জিনিস থাকবে যেটা কিনা, কিছু অ্যাট্রিবিউটস থাকবে যেটা কিনা একটার সাথে আরেকটা ডিপেন্ডেন্সি বজায় রাখবে। ঠিক আছে, এবং সেখানে প্রাইমারি কিউ থাকতে পারে, সুপার কিউ থাকতে পারে, আদার্স অনেক কিছু আসবে। তো আমরা সেই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করি। সো এখানে দেখেন, এখানে একটা স্কিমা
বা রিলেশন হচ্ছে আর। সো আর এর মধ্যে একটা অ্যাট্রিবিউট মনে করেন আলফা, ঠিক আছে। আবার আরেকটা অ্যাট্রিবিউট হচ্ছে বিটা। মানে আর একটা টেবিলের মধ্যে আলফা একটা কলাম আছে, বিটা আর একটা কলাম আছে বা অ্যাট্রিবিউট আছে। তো ফাংশনাল ডিপেন্ডেন্সি আমরা কেউ কিছু বললেন? আচ্ছা, ফাংশনাল ডিপেন্ডেন্সি আমরা যেটা প্রকাশ করতে পারি সেটা হচ্ছে যে আলফা টেন্ডস টু বিটা। এটা আমরা আসলে কিভাবে বললাম? তো এটা আসলে যেভাবে বোঝানো হচ্ছে যে বিটা আলফার উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। মানে এই যে আলফা তারপর অ্যারো সাইন বিটা, এটা আসলে প্রকাশ করতেছে যে বিটা আলফার উপর ডিপেন্ডেন্ট। এটাকে আসলে ডিপেন্ডেন্ট না বলে এটাকে বলা হয় হচ্ছে হোল্ডস অন, ঠিক আছে, হোল্ডস অন আর। অর্থাৎ আলফা টেন্ডস টু বিটা হোল্ডস অন আর। এটা আমরা কিভাবে বলবো? যদি কিছু শর্ত ফুলফিল করে। কি শর্ত? যদি টি ওয়ান টাপল অফ আলফা, টি ওয়ান অফ আলফা ইকুয়ালস টু যদি টি টু অফ আলফা হয়, তাহলে টি ওয়ান অফ বিটা শুড বি ইকুয়াল টি টু অফ বিটা, ঠিক আছে। যদি টাপল অফ আলফা মানে আলফা টাপলের যে ভ্যালু সেটা যদি অন্য একটা এখানে হচ্ছে দুইটা টাপল টি ওয়ান এবং টি টু, ঠিক আছে। আমরা যখনই যে কোনো দুইটা টাপল যদি খুঁজে পাই যেখানে টি ওয়ান এর আলফা এবং টি টু দুইটা টাপলের আলফা যদি সেম হয়, তাহলে বিটাও সেম হবে, ঠিক আছে। সেটা আমাদেরকে এনশিওর করতে হবে। সো আমরা সেটা কিভাবে এনশিওর করব? আমরা এখানে যেটা বলছি যে বিটা হচ্ছে আলফার উপর ডিপেন্ডেন্ট বা বিটা আলফার উপর হোল্ডস অন করে। সো এখানে আমরা এক্সাম্পল দেখতেছি যে রিলেশন হচ্ছে আর এ বি উইথ ফলোইং ইনস্ট্যান্স আর। এখানে হচ্ছে যে এ এবং বি এর মধ্যে টেবিলের মধ্যে কিছু মান দেওয়া আছে 1 4 1 5 3 7, ঠিক আছে। তো এখন ঘটনা হচ্ছে যে অন দিস ইনস্ট্যান্স এ বিলংস টু বি, A tends to B does not hold, but belongs to A. B tends to A does hold. কেন? একটু ক্লিয়ার করে বলি, বিটা কিন্তু চিন্তা করতে হবে, বিটা হচ্ছে আলফার উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তার মানে কি বিটা আলফা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, বিটা হচ্ছে ডিপেন্ডেন্ট। তাহলে এখানে বলতেছি A belongs to B does not hold, but B tends to A does hold. কেন? মানে বি আসলে এ এর উপর ডিপেন্ডেন্ট নাকি এ আসলে বি এর উপর ডিপেন্ডেন্ট, কোনটা? স্যার বি স্যার প্রথমটা স্যার ওই যে ইনস্ট্যান্স স্যার কোনটা জিজ্ঞাসা করছেন স্যার? মানে এখানে আসলে ঠিক কোনটা? এই প্রথমটা স্যার ঠিক বি নাকি এর উপর ডিপেন্ডেন্ট। বি এর উপর ডিপেন্ডেন্ট? স্যার এই জায়গায় আবার এ আবার বি এর উপর ডিপেন্ডেন্ট এরকম একটা হ্যাঁ, আমি জানতে চাচ্ছি আসলে বি আসলে কি এ এর উপর ডিপেন্ডেন্ট নাকি এ আসলে বি এর উপর ডিপেন্ডেন্ট? আপনাদের কোনটা মনে হচ্ছে? বি এর উপর ডিপেন্ডেন্ট। স্যার এ বি এর উপরে স্যার। আচ্ছা, এটা অনেকটা কনফিউজিং হয়ে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। দুইটা আনসারই আসছে, এ বি এর উপর ডিপেন্ডেন্ট আবার বি এর উপর ডিপেন্ডেন্ট। তা আমি এটা এই ফাংশন দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবেন। তো এক্স যেটা স্বাধীন রাশি, ঠিক আছে, স্বাধীন রাশির
মান যদি আমার চেঞ্জ হয়, মানে স্বাধীন রাশি এক্স এর মান যদি আমি একটা এক এক কি বলে এক্স এর মান যদি আমি সেম রাখি, তাহলে আমরা ওয়াই এর মান কিন্তু আসলে ডিফারেন্ট ডিফারেন্ট পাইতে পারি। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এক্স এর মান যদি আমরা সেম রাখি, তাহলে ওয়াই এর মান আমরা ডিফারেন্ট ডিফারেন্ট পাইতে পারি। কিন্তু এক্স এর যদি আমি দুইটা মান আলাদা আলাদা মান দিই, সেখানে ওয়াই এর কিন্তু সেম মান নাও পাইতে পারি। মানে এই একটা ফাংশন চিন্তা করেন, ওয়াই এর মান ওয়াই ইকুয়ালস টু মনে করি যে রুট ওভার এক্স, এটা হচ্ছে আমাদের একটা ফাংশন। ঠিক আছে, তাহলে কি এক্স এর একটা মানের জন্য আমরা ওয়াই এর কি দুইটা মান পাইতে পারি, তাই না? কিন্তু ওয়াই এর যদি একটা মান হয়, তাহলে এক্স এর মানকে আমরা দুইটা পাইতে পারি কখনো? এর মানে কি আসলে? এর মানে হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স হবে না, নাকি? জি স্যার। তো এখন বলেন আমাকে, ওয়াই এর কি দুইটা মানের জন্য এক্স এর মান কি আমরা সরি, ওয়াই এর একটা মানের জন্য কি এক্স এর কি দুইটা মান পাবো? আর না স্যার, দুইটা তো পাবো না। পাবো না, এটা হচ্ছে সমস্যা। কিন্তু এক্স এর একটা মানের জন্য আমরা ওয়াই এর দুইটা ভ্যালু পাইতে পারি, কারণ রুট ওভার গুলো প্লাস মাইনাস আসতে পারে। স্যার ওয়াই এর স্যার হ্যাঁ স্যার, একই ভ্যালু প্লাস মিস হবে। হ্যাঁ, কিন্তু ওয়াই এর যদি আমরা ভ্যালু দুইটা মান হয়, সরি, ওয়াই এর যদি একটা মান চিন্তা করি এই জায়গাতে, ওয়াই এর একটা মানের জন্য এক্স এর দুইটা মান আমরা পাবো না। ঠিক আছে, তো এখানে আসলে ওই জিনিসটাই ঘটতেছে। যেমন দেখেন এখানে এ এর মান যদি আমরা দুইবার ওয়ান দিছি, এ যখন আমরা শুধু দুইবার ওয়ান দিছি, তখন আমাদের আলাদা আলাদা করে দুইটা আউটপুট আসতেছে, আলাদা আলাদা আউটপুট আসতেছে 4 5। তার মানে যদি আমি বলি যে বি আসলে এ এর উপর ডিপেন্ডেন্ট, তার মানে কি বোঝাচ্ছে? বি এর আলাদা আলাদা মান দিচ্ছি, কিন্তু মানে সেম মান আসতেছে। আউটপুট সেম হইতেছে। হ্যাঁ, বি এর আলাদা আলাদা মান দিচ্ছি, সরি, এ এর আলাদা আলাদা মান দিচ্ছি, বি এর মান আমি নিজে পেঁচাই ফেলতেছি। যদি বলি যে বি এর উপর ডিপেন্ডেন্ট, মানে যদি আমি বলি এভাবে যে বি হচ্ছে ফাংশন অফ এ, বি হচ্ছে আমাদের ফাংশন অফ এ। ঠিক আছে, ধরে নিলাম এটা, এটা বোঝাচ্ছে এই যে এইটা, এই এই প্রথমটা দিয়ে বি হচ্ছে ফাংশন অফ এ। তাহলে কি দাঁড়াচ্ছে? এ এর সিঙ্গেল মানের জন্য আমার মাল্টিপল বি এর ভ্যালু বের হচ্ছে, বের হয়ে আসতেছে, যেটা কিনা সম্ভব না। ঠিক আছে, কিন্তু বি এর আলাদা আলাদা মানের জন্য আমার সেম আউটপুট আসতে পারে। অর্থাৎ আমি যদি এরকম দিতাম, এ ইজ এ ফাংশন অফ বি, এ ইজ এ ফাংশন অফ বি, তাহলে কি হইতো? বি এর আলাদা আলাদা মানের জন্য আমার এ এর সেম ভ্যালু আসতেই পারে। ঠিক আছে, জি স্যার। কিন্তু এ এর সেম ভ্যালুর জন্য একটা এ এর সেম আমি ইনপুট দিচ্ছি, তার জন্য আমার বি এর মান সবসময় যে আলাদা আলাদা আসবে এমন কোনো কথা নাই। সো এই জায়গাতে এটা হচ্ছে ডিফারেন্সটা, যে এ হোল্ডস অন বি, সরি, এ টেন্ডস টু বি, অর্থাৎ বি এর উপর যদি ডিপেন্ডেন্ট হয়, তাহলে আমার এ এর মান সেম থাকলে বি এর মান আলাদা আলাদা হইতে পারবে না। কিন্তু এ যদি বি এর উপর ডিপেন্ডেন্ট হয়, এ যদি বি এর উপর ডিপেন্ডেন্ট হয়, তাহলে এ এর আলাদা আলাদা মানের জন্য বি এর, সরি, এ এর সেম মানের জন্য বি এর আলাদা আলাদা মান আসতে পারে। ঠিক আছে, এটা একটু ঠান্ডা মাথায় বাসায় বসে বোঝার চেষ্টা করবেন। এখন আরো আরো বেশি বলে আরো বেশি কনফিউজড হয়ে যাবেন। আচ্ছা, তো আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি নিয়ে আরেকটু কিছু কথা বলি। যেমন আমরা এখন কি, মানে ওই যে আমাদের যে প্রাইমারি কি, সুপার কি এবং ক্যান্ডিডেট কি, এদের নিয়ে আমরা আগে কথা বলি, যে কি গুলাকে ফাংশনাল ডিপেন্ডেন্সিতে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো যে কোনো কি বা সুপার কি যেটা আছে, সেটা রিলেশন আর এর হচ্ছে কি অবশ্যই হোল্ড করবে। অর্থাৎ রিলেশনটাকে আমরা কে দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, অর্থাৎ রিলেশন যদি কে এর উপর ডিপেন্ডেন্ট হয়,
তাহলে আমরা বলতে পারি যে কে হচ্ছে সুপার কি, ওই রিলেশনের সুপার কি। ঠিক একইভাবে আমরা যদি কি বলতে পারি, কে যদি একটা ক্যান্ডিডেট কি হয়, একটা কে কখন ক্যান্ডিডেট কি হবে, মানে রিলেশন আর এর, যদি এবং কেবল যদি আর কে আমরা কে দিয়ে ডিফাইন করতে পারি, এবং যে আলফা হচ্ছে কে এর সাবসেট, যেটা কে মানে হচ্ছে কি, কে মানে হচ্ছে আমাদের ওই যে সুপার কি, যেটা কে, কই গেল নোটেশন, কে হচ্ছে আমাদের সুপার কি। ঠিক আছে, এখন কে আমরা ক্যান্ডিডেট কি কখন বলতে যাব, কে আমরা ক্যান্ডিডেট কি তখনই বলতে যাব যদি কে প্রথমত একটা সুপার কি হয়, এবং ফর নো আলফা বিলংস টু কে, আলফা দিয়ে আর কে রিপ্রেজেন্ট করা যায়। অর্থাৎ এমন কিছু অ্যাট্রিবিউট, মানে কে এর ভিতরে যদি আরো কিছু অ্যাট্রিবিউট থাকে আলফা, সেটা দিয়ে যদি আর কে আমি আগেই অন্যভাবে ডিফাইন করতে পারতাম, তাহলে সেই আলফা সহ ওই কে যদি তৈরি হইতো, তাহলে সেটা আমাদের ক্যান্ডিডেট কি হবে না। আচ্ছা, আমি যদি এক্সাম্পল দিয়ে বলি, মনে করেন ইনস্ট্রাক্টর টেবিলের মধ্যে ছিল আইডি, নেম, আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট নেম। মনে করলাম এটা হচ্ছে আমাদের একটা সুপার কি, কথার কথা এটা একটা সুপার কি। তো আমরা এখন ক্যান্ডিডেট কি কাকে বলবো? তো ক্যান্ডিডেট কি আমরা তাকেই বলবো যেখানে এই যে ক্যান্ডিডেট কি যদি আমরা কে হয়, কে যদি আমার কোনো একটা ক্যান্ডিডেট কি বা সুপার কি যাই হোক না কেন, সেটা যদি হইতে হয়, তাহলে ক্যান্ডিডেট কি এক ধরনের সুপার কি এর সাবসেট ছিল। ঠিক আছে, তো আমরা যদি এখন বলি যে এটা হচ্ছে আমাদের সুপার কি, তো এইটাকে এমন ভাবে ডিফাইন্ড হইতে হবে যার কারণে এই এই সুপার কি এর ভিতরে যদি অন্য কোনো কিছু থেকে থাকে, অন্য কোনো অ্যাট্রিবিউট, যেমন আইডি যদি থেকে থাকে, ধরলাম আলফা হচ্ছে আইডি। ঠিক আছে, তাহলে আলফা যদি আমাদের এরকম একটা আইডি হয়ে থাকে, তাহলে এই আইডি দিয়ে তো আমরা অলরেডি দেখে আসছি যে ইনস্ট্রাক্টর টেবিলকে টোটালি ডিফাইন করা যায়। ঠিক আছে, মানে আইডি হচ্ছে একটা ক্যান্ডিডেট কি, আমরা অলরেডি জানি এটা। তো এমন কিছু আপনাদের অ্যাট্রিবিউট থাকতে হবে, এমন কিছু অ্যাট্রিবিউট ওই কি এর ভিতর, সুপার কি এর ভিতর থাকা যাবে না, যেটা কিনা দিয়ে আগে থেকেই আপনি আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারেন। ঠিক আছে, এটা বোঝানোর চেষ্টা করতেছে এখানে, যে কোনো একটা কে আমরা ক্যান্ডিডেট কি তখনই বলবো যদি কে দিয়ে আর কে সরাসরি আমরা প্রকাশ করতে পারি, বা আর হচ্ছে কে এর উপর ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট বলতে বোঝাচ্ছে যে টোটালি আইডেন্টিফাই করতে পারতেছি। ঠিক আছে, এবং অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে যেটাকে আমরা ক্যান্ডিডেট কি বলবো সেটার ভিতরে তো অন্য কোনো অ্যাট্রিবিউট থাকা যাবে না যেটা দিয়ে আলাদা করে আবার ওই রিলেশনটাকে প্রকাশ করা যায়। অর্থাৎ এটাকে যদি আমি একটা ক্যান্ডিডেট কি বলতে চাই, এই ক্যান্ডিডেট কি কে মধ্যে আমি অলরেডি দেখতে পাচ্ছি যে আইডি দিয়ে টোটালি ওই রিলেশনশিপটাকে প্রকাশ করা যায়, বা ওই টেবিলটাকে চিহ্নিত করা যায় প্রাইমারি কি হিসেবে। তার মানে কি এই ক্যান্ডিডেট কি যদি হইতে হয়, তাহলে তার মানে এখানে আইডি কে থাকা যাবে না। ঠিক আছে, এটা বোঝার চেষ্টা করতেছে যে তার মানে এমন কিছু আলফা যদি থেকে থাকে, এমন কোনো আলফা থাকা যাবে না যেটা কিনা আগেই ওই রিলেশনটাকে প্রকাশ করে ফেলে। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মাল ডেফিনেশন যে কে কখন ক্যান্ডিডেট কি হবে। আচ্ছা, সো এখানে ফাংশনাল ডিপেন্ডেন্সি বলতে যেটা বোঝাচ্ছে যে আমার ইনস্ট্রাক্টর ডিপার্টমেন্ট যদি একটা স্কিমা হয়, এইখানে দুইটা ফাংশনাল ডিপেন্ডেন্সি তৈরি হইতে পারে। যেমন বিল্ডিং ডিপার্টমেন্ট নেমের উপর ডিপেন্ডেন্ট, কারণ কোন বিল্ডিং কোন ডিপার্টমেন্টে
কোন বিল্ডিং এ থাকবে সেটা আমাদের জানতে হলে আগে ডিপার্টমেন্ট নেমটাকে খুঁজতে হবে যে এই ডিপার্টমেন্ট, তার মানে ডিপার্টমেন্ট নেম পাইলে তারপরে আসবে তার ওই ডিপার্টমেন্টটা কোন বিল্ডিং এ আছে। ঠিক একইভাবে বিল্ডিং আইডির উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ আমরা যদি কোনো টিচারের আইডি আগে খুঁজে বের করতে পারি তাহলে আমরা সরাসরি তার ডিপার্টমেন্টের বিল্ডিংটাও খুঁজে বের করতে পারবো। ঠিক আছে, সো ডিপেন্ডেন্সিটা আমাদের বুঝতে হবে। সো এটা হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি। কিন্তু আমরা এইটা বলতে পারি না যে স্যালারি আসলে ডিপার্টমেন্টের উপর ডিপেন্ডেন্ট। এটা কি বলতে পারি স্যালারি ডিপার্টমেন্ট নেমের উপর ডিপেন্ডেন্ট? বলতে পারবো না। কারণটা হচ্ছে যে একই স্যালারি অনেকগুলো ডিপার্টমেন্টের হইতে পারে, মানে অনেকগুলো ইনস্ট্রাক্টরের হইতে পারে, কিন্তু তার মানে স্যালারি আসলে ডিপার্টমেন্ট নেমের উপর আসলে ডিপেন্ডেন্ট না। স্যালারি হচ্ছে ইনস্ট্রাক্টরের উপর ডিপেন্ডেন্ট হইতে পারতো, তারপরও আসলে স্যালারি আসলে অ্যাকচুয়ালি এটার কোনো ডিপেন্ডেন্সি নাই, কারণ একই ইনস্ট্রাক্টর মানে অনেকগুলো ইনস্ট্রাক্টরের স্যালারি সেম হইতেই পারে। তার মানে আসলে স্যালারি আসলে ডিপেন্ডেন্সিটা ওভাবে তৈরি হয় না। কিন্তু এই দুইটা ডিপেন্ডেন্সি, ডিপার্টমেন্ট এর উপরে বিল্ডিং ডিপেন্ডেন্ট, আবার আইডি এর উপরে বিল্ডিং ডিপেন্ডেন্ট, এটা হইতে পারে। সো আমরা ডিপেন্ডেন্সিটা যদি করতে যাই, আমরা আগের স্লাইডটা এখানে না বুঝে এইটা বোঝার চেষ্টা করি, তাহলে একটু বেটার বুঝতে পারবো। সো ট্রিভিয়াল ডিপেন্ডেন্সিটা আসলে কি? ট্রিভিয়াল ডিপেন্ডেন্সিটা হচ্ছে যে এইখানে আমরা দেখতে পাচ্ছি আইডি কমা নেম টেন্ডস টু হচ্ছে আইডি, অর্থাৎ আইডি আসলে আইডি এবং নেমের উপর ডিপেন্ডেন্ট, আবার নেমও নেমের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তার মানে আমরা এটাকে ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি তখনই বলতে পারবো যদি আলফা টেন্ডস টু বিটা হয়। আলফা টেন্ডস টু বিটা ইজ এ ট্রিভিয়াল ইফ বিটা ইজ এ সাবসেট অফ আলফা। ঠিক আছে, বিটা যদি আলফা এর সাবসেট হয় তাহলে আমরা এটাকে বলতে পারবো ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি। এইগুলো হচ্ছে, এই টার্মগুলো মাথায় রাখতে হবে। ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি কি? ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি হচ্ছে যে এটা হচ্ছে আমার আলফা আর এটা হচ্ছে আমার বিটা। সো আমরা একটা ডিপেন্ডেন্সিকে ট্রিভিয়াল বলবো তখনই যদি বিটা ইজ এ সাবসেট অফ আলফা হয়। ঠিক আছে, বিটা ইজ এ সাবসেট অফ আলফা, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আইডি অলরেডি, আইডি কমা নেম এটা একটা সাবসেট। এটাকে যদি আমরা সেট চিন্তা করি, আইডি অলরেডি আমার এই সেটের সাবসেট। ঠিক আছে, ঠিক একইভাবে নেম নেমের উপর ডিপেন্ডেন্ট। তো এখন নেমও আসলে কি, নেম তো নেম, দুইটা নেমই সেম, তার মানে দুইটা আসলে কি সেম সাবসেটের অধীনে আছে বা একটার একটা সাবসেট। সো আমরা এটাকে বলবো ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি তখনই বলবো যখন কি হবে, আলফা টেন্ডস টু যদি বিটা হয়, বিটা ইজ এ ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি ইফ বিটা সাবসেট অফ আলফা। এটা হচ্ছে আমাদের ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি। এখন আমরা আসতেছি ক্লোজার বের করা। ক্লোজার বের করতে গেলে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। আচ্ছা, আজানটা হোক তারপর আমি কথা বলি। আচ্ছা, ক্লোজারটা হচ্ছে, আমি এটুকু বলে শেষ করি। ক্লোজারটা হচ্ছে যে ডিপেন্ডেন্সি যে আমরা দেখতেছি, তো ডিপেন্ডেন্সি তো নর্মালি আসলে সব ডিপেন্ডেন্সি সব খুঁজে খুঁজে বের করা সম্ভব না। চোখে দেখে যে ডিপেন্ডেন্সি গুলো বের করা সম্ভব সেটা আমরা সহজে বের করতে পারি, কিন্তু এটাকে আমরা বলতেছি নর্মাল ডিপেন্ডেন্সি বা ফাংশনাল ডিপেন্ডেন্সি। কিন্তু ক্লোজারের কাজটা হচ্ছে এমন ডিপেন্ডেন্সি গুলোকে খুঁজে বের করা যেটা কিনা আপনার লজিক্যালি অনেকগুলা
মানে এমডি ফাংশনাল ডিপেন্ডেন্সিকে ব্যবহার করে আরো অনেকগুলো লজিক্যাল ডিপেন্ডেন্সি খুঁজে খুঁজে বের করে নিয়ে আসবে। এটাকে বলা হচ্ছে ক্লোজার। মানে মনে করেন যে আপনি কিছু শর্ত বের করছেন, ঠিক আছে? এই কাজটা করা যাবে না, ওই কাজটা করা যাবে না, বা এটা এই জিনিস পসিবল করা। এটা আপনি চোখের ভাষায় দেখে বা আপনি ঘটনা দেখে বুঝে এটা লিস্ট করছেন। তো এইখানে এমন কিছু ঘটনা থাকতে পারে ইনহেরেন্টলি, বা আপনি যেটা চোখে দেখতেছেন না, কিন্তু সেই ঘটনাগুলো হয়তোবা লজিক্যালি কনস্ট্রেন্টের মাধ্যমে আটকে যাবে, ঠিক আছে? সো ওই যে লজিক্যাল যে শর্তগুলো তৈরি হচ্ছে, আপনি তো জাস্ট কয়েকটা শর্ত ডিজাইন করছেন, কিন্তু আরো যতগুলো লজিক্যাল শর্ত তৈরি হবে সেই লজিক্যাল শর্তগুলো খুঁজে বের করাটাই হচ্ছে বলা হয় হচ্ছে ক্লোজার বের করা, বা ডিপেন্ডেন্সি, ক্লোজার অফ এ ফাংশনাল ডিপেন্ডেন্সি, ঠিক আছে? সো ক্লোজার বের করার প্রসেসটা আমি আসলে আজকে, যেহেতু সময় খুব বেশি নাই, আমি আজকে আর দেখাচ্ছি না, আমি নেক্সট ক্লাসে ক্লোজার বের করার ইয়াটা দেখাবো।